সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারের 53 নম্বর পেজে যে ম্যাথের সেটটা রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটা রয়েছে সেগুলোর 1 এবং 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সেট 1টা সম্পর্কে আলোচনা করেছি। যদি সেটা দেখে না থাকো তাহলে এই চ্যানেলে সেই ভিডিও রয়েছে, দেখে আসতে পারো। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, কি বলছে যে একের দাগের যে শর্ট কোশ্চেনগুলো থাকে এমসিকিউগুলো, সেগুলো বলছে। একের দাগের অঙ্কটা দেখো, বলছে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটা অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা এতজন হলে 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000 জন। 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, প্রতি বছর 11% হারে হ্রাস পায়। এবারে দেখো, শতকরা হারে পরিবর্তিত হয় বলেছে, বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা আমাকে বলেনি। এবারে বর্তমান সংখ্যাটা এটা দেওয়া আছে। দেখো যে সংখ্যাটা দেওয়া আছে আমাকে, অর্থাৎ আমাকে যেটা দেওয়া আছে দেখো যে 5000, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে 11/10 কি দেওয়া আছে, হোল কিউব দেওয়া আছে। দেখো এটাকে আমি এভাবেও লিখতে পারি, দেখো যে 5000 গুণিতক, ধরো আমি লিখে ফেললাম যে 1 + 10/100, ঠিক আছে, টু দি পাওয়ার কিউব। তাহলে 0 0 কেটে গিয়ে ওই জিনিসটা আমার রিটার্ন করবে। দেখো এটাকে যদি আমরা যে অ্যাকচুয়াল ফর্মুলাটা হয়, যেটা হচ্ছে p × 1 + r/100 টু দি পাওয়ার n, তার সঙ্গে তুলনা করি, তাহলে দেখো n এর জায়গায় তো 3 বসে আছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে কত, 3, ঠিক আছে। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি কত, 10, এবং সেটা প্লাস আছে মানে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে অপশন নম্বর সি কারেক্ট হয়ে যাবে, যে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে। আর অপশন এ তো হবে না, যে 3 বছর পর ওই অঞ্চলে 5000 জন 5000 তো থাকবে না। অপশন এও রং, এখানে বিও রং, আর ডিও হচ্ছে রং হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, বলছে এ বি সিডি ক্রমিক সমানুপাতি হলে কোনটা সত্য নয়। দেখো এটা খুব লেন্দি একটা কোশ্চেন। এমনি প্রমাণ করা যায় না এমন নয়, তবে একটা শর্টকাট যদি তুমি দেখতে পাও, যে এখানে যদি খেয়াল করো, দেখো এখানে দেখো, যদি আমি দেখি, দেখো এটাকে আমি নর্মালি প্রমাণ করছি, যদিও অপশান সি হচ্ছে আনসার হবে। কিভাবে বলছি দেখো, যে এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার যদি গুণ করি, এধারে পাওয়ার কত আসছে, 4। সিমিলারলি সি স্কোয়ার করলে এপারে পাওয়ার কত চলে আসবে, 4 চলে আসবে। তার মানে এবার সত্য নয় বলেছে, মানে কি এটা তো সত্য হচ্ছে। এখানেও দেখো বির স্কোয়ার করলে কত, সেই স্কোয়ার টার্মে আসবে সবগুলো, এপারে দেখো স্কোয়ার টার্মে আছে, তার মানে এটাও সত্য। আর এখানে যদি দেখি এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে সেই কত আসবে, 4 আসবে। আর এখানে এ বি 1 আর 1, আর তার মাথায় 2 আছে মানে 4 আসবে, তার মানে অপশান সি তোমার কারেক্ট হবে। দেখো আমি একবার বসিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে ধরো এবিসিডি ক্রমিক সমানুপাতি বলেছে। ক্রমিক সমানুপাতি হলে কি হয়, a/b সমান হচ্ছে b/c সমান c/d সমান, আমি কে ধরে নিচ্ছি, ঠিক আছে, কে ধরে নিলাম। কে ধরে নিলে দেখো সি সমান কত বেরোবে, ডি কে বেরোবে। বি সমান দেখো কত বেরোবে না, সি কে। এবারে সির ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে ডি কে স্কোয়ার হয়ে যাবে। সিমিলারলি এ সমান বেরোবে বি কে, তাহলে বি এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে ডি কে কিউব হয়ে যাবে, ঠিক আছে। এবারে সিটাতে বসিয়ে দিচ্ছি, দেখো a + b × c + d × d + a আছে। তার মানে এই ভ্যালুগুলো একদম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এর ভ্যালু কত আছে না, ডি কে কিউব, তাহলে ডি কে কিউব প্লাস বি এর ভ্যালু দেখো ডি কে স্কোয়ার, ঠিক আছে। ব্র্যাকেট, তার মধ্যে ব্র্যাকেটের মধ্যে সি আছে, সি মানে কত, ডি কে, ঠিক আছে। ডি কে প্লাস দেখো ডি আছে, ডি মানে প্লেন ডি বসে যাবে, ইন্টু দেখো ডি প্লাস এর ভ্যালু কত না, ডি কে কিউব, তাহলে ডি কে কিউব বসে গেল, ঠিক আছে। দেখো প্রত্যেকটা থেকে ডি কমন আসবে, 3টে ডি কমন আসে মানে ডি কিউব হয়ে যাবে। এখানে ভেতরে কত থাকবে না, কে কিউব প্লাস কে স্কোয়ার, ব্র্যাকেটে হচ্ছে এটা কে প্লাস 1, আর এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে কে কিউব, ঠিক আছে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে যদি ভ্যালুগুলো আমি বসাই, তাহলে ভ্যালুগুলো কীভাবে বসাতে পারবো না, দেখো এ বি আছে, এ আর বি যদি আমি গুণ করি, তাহলে ডি কে কিউব আর হচ্ছে ডি কে স্কোয়ার গুণ হবে। তার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কত হয়ে যাবে না, হচ্ছে 5 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস দেখো বিসি আছে, বিসি মানে বি আর সি গুণ হবে, অর্থাৎ ডি কে স্কোয়ার আর ডি কে গুণ করলে ডি স্কোয়ার কে কিউব হয়ে যাবে, প্লাস সিডি আছে, সির ভ্যালু ডি কে আর ডির ভ্যালু তো ডি, তার মানে ডি স্কোয়ার কে কে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে যদি আমি কমন নেই, তার মানে দেখো আমার কমন আসছে কি, ডি স্কোয়ার কমন আসছে, ভেতরে কত থাকছে কে টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে কে কিউব প্লাস হচ্ছে কে, ঠিক আছে। এবারে দেখো এটাকে তুমি গুণও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এটাকে গুণ করে দিলে তুমি ইকুয়াল পেয়ে যাবে। দেখো এটা যদি আর একটু ক্যালকুলেশন করি, দেখো ডি কিউব, আচ্ছা ডি ক্যালকুলেশন করার দরকার নেই। দেখো
এই যে জিনিসটা বেরিয়েছে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু ইকুয়াল নয়। তার মানে কোনটা সত্য নয় বলেছে, তাহলে অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা লেন্দি কোশ্চেন, তোমরা এই পাওয়ার দিয়ে যদি করতে পারো তাহলে মোটামুটি ইজি হয়ে যাবে। চলে আসবো দেখো 3 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকার আকৃতি আলাদা। দেখো আকার এক হতে পারে কিন্তু আকৃতি আলাদা হয়ে গেলে সদৃশ তো হবে না। ঠিক আছে, বলছে দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়। এক্ষেত্রে সর্বসম হবে না, কারণ তাদের আকৃতি আলাদা হলে সর্বসম হচ্ছে তোমার সদৃশ হবে না, কারণ আকৃতির আলাদা বলে দিয়েছে, আকার এক হতেই পারে। ঠিক আছে, এবারে দেখো অপশন বি যেটা বলছে যে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। দেখো এটাই তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, কারণ দেখো তোমাকে এখানে জিজ্ঞেস করেছে সদৃশ কিন্তু সর্বসম নয় বলেছে। তার মানে ত্রিভুজ দুটির আকৃতি যদি এক হয়, আকার যদি আলাদা হয়, সেক্ষেত্রে তারা সর্বসম হবে না, কিন্তু তারা হচ্ছে সদৃশ হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 4 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, যে আর একক বহিঃব্যাসার্ধ এবং আর একক অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলকাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? দেখো অর্ধগোলক যদি আমি একটা এখানে অঙ্কন করি, 4 দাগটা ধরে এখানে করছি আমি, অর্ধগোলক যদি অঙ্কন করি, অর্ধগোলকের ছবিটা কেমন আসবে? না দেখো এরকম একটা আমি অর্ধগোলক পাবো, এই হচ্ছে আমার হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, এই মনে করো আমার অর্ধগোলক, এবারে এইরকম সেটা হচ্ছে পুরু। ঠিক আছে, এবারে আমায় কি বলেছে, না প্রথম কথা বলেছে যে আর হচ্ছে বহিঃব্যাসার্ধ, তার মানে এখান থেকে এই যে গোটা অংশটা এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর ভেতরেরটা বলেছে কত, ছোট আর, তার মানে এখান থেকে যদি আমি ছোট একটা টানি এটা হচ্ছে স্মল আর। তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে দিয়ে তোমার হচ্ছে সমগ্র তলে ক্ষেত্রফল বের করতে দিয়েছে। এবারে গোলকের ক্ষেত্রে পুরো হচ্ছে ক্ষেত্রফলটা কত হয়, না 4πr², যেহেতু এটা অর্ধগোলক তাহলে কত হয়ে যাবে, 2π ক্যাপিটাল আর এর কি হয়ে যাবে স্কোয়ার, প্লাস অফ, এবার এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রফল বের করতে হবে। এটা কি, দুটো বৃত্ত, মানে যদি আমি এরকম ভাবে ছবিটা আঁকি তাহলে এরকম একটা জিনিস তৈরি হবে, যার এটা হচ্ছে বড় আর আর এটা হচ্ছে ছোট আর। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি করে পাবো, না পাই পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস হচ্ছে কত হবে, পাই স্মল আর এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমি ক্যালকুলেশন যদি করি কি দেখতে পাবো, না দেখো 2πr² আর πr² যোগ করলে কত আসবে, 3π ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস কত হবে, পাই ইন্টু আর এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে অপশন কোনটা সঠিক, অপশন নম্বর হচ্ছে আচ্ছা, অপশন নম্বর হচ্ছে কোনটা সঠিক হবে, না 3πr² মাইনাস πr², তার মানে হচ্ছে অপশন নম্বর, আচ্ছা এখানে প্লাস আছে, প্লাস আছে কেন, πr² মাইনাস অফ পাই স্মল আর এর স্কোয়ার। আচ্ছা এখানে মনে হচ্ছে মাইনাস হবে, বুঝতে পেরেছো, এটা মাইনাস হবে, দিলে এটা অপশন নম্বর বিটা হচ্ছে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, 5 দাগের কোশ্চেন বলছে দেখো, যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ কত হবে? দেখো আবার একই অবস্থায় ফিরে এসেছে বলেছে, তার মানে ধরো যদি আমি মনে করি যে আমার হচ্ছে ঘড়ির কাঁটা একটা আছে, যদি আমি ছবিটা আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো আমি মনে করলাম যে আমার ঘড়ির কাঁটা একটা রয়েছে। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমার ঘড়ি। ঠিক আছে, এবারে এই ঘড়ির ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে এই ঘড়িতে ধর মনে করো কাঁটা একটা রয়েছে, কাঁটা রয়েছে মানে কি, কাঁটা রয়েছে মিন্স বলতে চাইছে যে ধরো এখান থেকে একটা কাঁটা ধরো এই পজিশনে ছিল। ঠিক আছে, এবারে ও কি করেছে, না হচ্ছে ঘড়ির কাঁটার দিকে একবার এখান থেকে পুরোটা হচ্ছে রাউন্ডভাবে ঘুরে এসছে, ঘুরে দিক থেকে ঘুরে আবার একই অবস্থায় ফিরে এসছে। সবাই কি মারবে যে অপরিবর্তিত থাকবে, কিন্তু না, দেখো কোণের তো চেঞ্জ ঘটেছে। কি চেঞ্জ ঘটেছে, দেখো যদি আমি মনে করি যে এটা আমার হচ্ছে অক্ষ। ঠিক আছে, তাহলে যে এদিকে আসা মানে অ্যাঙ্গেলটা কি হবে, ছোট হবে, মানে কমবে, কমতে কমতে একটা পুরো পাক ঘুরে আসা মানে 360 ডিগ্রি কি হবে, কমে যাবে, কারণ একটা পূর্ণ পাক মানে 360 ডিগ্রি। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর সি হবে, 360 ডিগ্রি কমে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 এর বার, পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার বছর হলে ওই 35 জনের গড় বয়স কত? দেখো গড় বয়স কি করে আমরা বের করি, আগে মোট বয়স বের করতে হবে। তাহলে 15 জনের মধ্যে এক একজনের x বার করে, তাহলে মানে 15 জনের কত হবে, 15 কত হবে, না হচ্ছে 15 হচ্ছে x হচ্ছে বার। ঠিক আছে, 15 x এর বার, প্লাস দেখো
20 জনের x2 করে বলেছে, তার মানে 20 x2 বার হবে, ডিভাইডেড বাই টোটাল জনসংখ্যা, তার মানে 15 প্লাস কত হয়ে যাবে 20। দেখ এটা কোথায় রয়েছে, অপশন নম্বর বিতে রয়েছে, সরি ডিতে রয়েছে, ডিটাই হচ্ছে কি হয়ে যাবে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমাদের 2-এর দাগের অর্থাৎ শূন্যস্থান পূরণে। 1-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 1-এর দাগের কোশ্চেন বলছে যে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার 2-এর 7। তার মানে দেখো কে কে রয়েছে, সাব্বা রয়েছে আর দীপক রয়েছে। ঠিক আছে, তাহলে একজন কে রয়েছে, সাব্বা, ঠিক আছে, আর কে রয়েছে, দীপক। ঠিক আছে, সাব্বা আর দীপকের কথা যদি বলি, তাদের দীপকের আনুপাতিক ভাগার দেওয়া আছে কত, 2-এর 7। তার মানে দীপকের আনুপাতিক ভাগার কত বেরিয়েছে, 2-এর 7 বেরিয়েছে। তার মানে নিশ্চয়ই এটা 5-এর 7 ছিল, কারণ আমরা যদি এভাবে লিখি যে এ অনুপাত বি, তাহলে এর দীপকের আনুপাতিক ভাগার কিভাবে বেরোবে না, বি বাই এ প্লাস বি। ঠিক আছে, সিমিলারলি এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে হবে যে হচ্ছে এ বাই বি প্লাস এ বা এ প্লাস বি। তার মানে এটা যদি 2 হয়, এটা যদি 7 হয়, এটা নিশ্চয়ই 5-এর 7, কারণ টোটালটা যোগ করে তো 1 আসতে হবে। ঠিক আছে, তার মানে সাব্বার, এবারে কি বলছে, দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, কি করে পাবো, এটা তাহলে অনুপাতটা কত ছিল, অনুপাতটা নিশ্চয়ই ছিল হচ্ছে 5:2, এটা ছিল 5 আর এটা ছিল 2। তাহলে আমি মনে করলাম সাব্বার মূলধনের অনুপাত কত, না সাব্বার মূলধনটা আমি মনে করলাম 5p টাকা, আর দীপকের কত, 2p টাকা। এবারে আমাকে কি জানতে চাইছি যে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ। ঠিক আছে, দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, কি করে পাবো, না দেখো 5p এটার কত গুণ এটা বের করতে হবে। তার মানে কত গুণ হবে, 2-এর 5 গুণ হবে, 5 5 কেটে গেলে তবে 2 থাকবে, তাহলে অ্যান্সার তোমার কত হবে, 2/5 গুণ। ঠিক আছে, 2-এর কোশ্চেন বলছে এক্স ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মান এক্স ও ওয়াই ড্যাশ ভেদে রয়েছে। ঠিক আছে, দেখো যদি আমরা এভাবে লিখি, যদি আমরা ধরি যে সরল ভেদে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু কি হতো, ওয়াই, তাহলে এক্স সমান আমরা কে ওয়াই লিখতাম, তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজিক্যাল টু কত, কে হতো। তার মানে আর যদি আমরা ব্যস্ত ভেদে ধরি, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এক্স সমান কত হতো, কে বাই ওয়াই, কে এগুলো অশূন্য ভেদ ধ্রুবক, এক্স ওয়াই সমান কত বেরোতো, কে বেরোতো। তার মানে এখানে আমাকে চেক করতে হবে যে যে ভ্যালুগুলো দেওয়া আছে তার এক্স বাই ওয়াই এর মান কত আর এক্স ওয়াই এর মান কত, কোনটা কনস্ট্যান্ট আসছে। দেখো এখানে যদি এক্স ওয়াই বের করি আমি, তাহলে 5×10 কত হবে, 50 হবে। এখানেও যদি 12.5কে 4 দিয়ে গুণ করি 50 হচ্ছে, এটাও 50 হচ্ছে, এটাও 50 হবে। তার মানে এরা কি ভেদে রয়েছে, দেখো ব্যস্ত ভেদে ছিল, তার মানে সঠিক উত্তর কি হবে, ব্যস্ত ভেদে। ঠিক আছে, আর এক্স বাই ওয়াই করলে মিলবে না, 5/10 করলে 1/5 বেরোবে। ঠিক আছে, এটা তো আরো কম বেরোবে, তো এরকম ভাবে মিলবে না। চলে আসবো দেখো 3-এর দাগের কোশ্চেনে, কি বলছে, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমাধিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি কি। দেখো সেটা একটা কি হবে, না সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। ঠিক আছে, কি হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এটা প্রচন্ড বড় প্রমাণ করা যেতে পারে, কিন্তু প্রচন্ড বড়, অতএব তোমরা উত্তরটা মনে রেখে দেবে যে বৃত্তস্থ চতুর্ভুজ হয়। তারপরে 4 দাগের কোশ্চেন কি বলছে, যে একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার আবর্তন করালে যে ঘনবস্তু তৈরি হয় সেটা কি। দেখো যদি আমরা আয়তক্ষেত্রের কথা বলি তাহলে বুঝতে পারবে, ধরো আমি আয়তক্ষেত্র একটা অঙ্কন করছি, তাহলেই বোঝা যাবে যে মনে করো এই একটা আয়তক্ষেত্র আমি অঙ্কন করলাম। ঠিক আছে, এবার এই যদি আয়তক্ষেত্র আমার হয়ে যায়, ঠিক আছে, একটু ছোট করে নিই, এই যদি আমার আয়তক্ষেত্র হয়, এবারে কি বলছে যে এর একটা অক্ষকে কেন্দ্র করে আরেকটা ঘুরিয়েছে, তাহলে একে যদি ঘোরানো হয় অ্যাকচুয়ালি কি তৈরি হবে, দেখো এইভাবে ধরো এই অক্ষটাকে ধরো তুমি ফিক্সড রেখেছো, এই অক্ষটাকে দিয়ে এটাকে এভাবে ঘোরাচ্ছ। ঠিক আছে, এক পূর্ণ পাক ঘুরিয়ে আনলে কি পাওয়া যাবে, না দেখো ছবিটা যদি এঁকে দিই তাহলে বুঝতে পারবে কি পাওয়া যাবে, পাওয়া যাবে হচ্ছে তোমার কি, না হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, কি পাওয়া যাবে, চোঙ পাওয়া যাবে। দেখো ছবিটা আঁকছি তাহলে বুঝতে পারবে লম্ব বৃত্তাকার চোঙ কিভাবে পাওয়া যাবে। দেখো এই মনে করো এইভাবে হচ্ছে জিনিসটা তৈরি হবে। ঠিক আছে, এইভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট ছোট করে দিলে বুঝতে পারবে। এই হচ্ছে ধরো জিনিসটা তৈরি হলো, এই যে এরকম একটা জিনিস আমি কি করব, পাবো, এটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবে যে এইরকম একটা জিনিস কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে দেই, তাহলে কি পেয়ে যাবো, এক পাক ঘুরিয়ে এলে একটা চোঙ পাবো।
তাহলে উত্তর কি হবে না লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? কি হবে? উত্তর হয়ে যাবে তোমার লম্ব বৃত্তাকার চোঙ পাবো আমি, ঠিক আছে? কেন পাবো বুঝতে পেরেছো ছবি দেখে নিশ্চয়ই। চলে আসবো দেখো 5 এর দাগের কোশ্চেনে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত, ঠিক আছে? কোসাইন বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে বোঝা যাবে জিনিসটা, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, এই ধরো মনে করো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এবার এই যদি আমার সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে? মনে করলাম এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এটা কি হয়, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে? ওপরটা কি হবে না লম্ব, আর এটা কি হয়ে যাবে না অতিভুজ, ঠিক আছে? এবারে কোনো একটা যেকোনো একটা সূক্ষ্মকোণ নিয়েছি, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ হতে পারে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরে নেই, ঠিক আছে? তাহলে কোসাইন যদি এখান থেকে বের করি মানে কস বের করি, তাহলে কস থিটা সমান আমরা কি জানি ভূমি বাই হচ্ছে কি হয় অতিভুজ হয়। এবার একটা জিনিস খেয়াল করো, ভূমির মানটা অতিভুজের চাইতে কি হবে ছোট হবে, ঠিক আছে? তার মানে এর যে ভ্যালুটা বেরোবে সেটার মানটা ১ এর চাইতে কি হবে ছোট হবে। তাহলে ১ এর চাইতে ছোট হবে মানে কি লঘু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে উত্তর তোমার কি হবে লঘু অনুপাত, ঠিক আছে? কি অনুপাত? লঘু অনুপাত। কারণ দেখো লঘু অনুপাত গরু অনুপাত তোমাদের ছিল, আমি বলি ধরো 5:2 লিখলাম, এটাকে পূর্বপদ বলা হয়, এটাকে উত্তরপদ বলা হয়। এটা বড় তার মানে এটা কি অনুপাত না গুরু অনুপাত। ধরো আমি লিখলাম 2:3, তাহলে এটা কি হয়ে যাবে না লঘু অনুপাত, কারণ পূর্বপদ উত্তরপদের তুলনায় ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলে আসবো দেখো 6 এর দাগে কি বলছে, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন 15 স্কোর করেছে, 2 জন 10 স্কোর করেছে আর 11 স্কোর করেছে 2 জন। খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান কিভাবে বের করতে পারি? না, এই যে রানের ক্ষেত্রে যে রানটা সবথেকে বেশি জন করেছে, দেখো সবথেকে ৫ জন আমার বেশি রয়েছে। আর সেই রানটা করেছে মানে তারা কত করে রান করেছে? ৭। তাহলে সংখ্যাগুরু মান কত হয়ে যাবে? না ৭ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ২ এর দাগের কোশ্চেন শেষ। চলে আসবো ৩ এর দাগে অর্থাৎ সত্য মিথ্যা নির্বাচনে। দেখো ১ এর দাগে কি বলছে? কোনো টাকার ১ দিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। দেখো সত্য মিথ্যা বলেছে কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে, তার মানে এই কোশ্চেনটাই কি আছে? কোশ্চেনটাই হচ্ছে ভুল কোশ্চেন, ঠিক আছে? অতএব এটা নিয়ে আর কিছু করার দরকার নেই। চলে আসবো ২ এর দাগে। দেখো ২ এর দাগে কি বলছে? বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের ২ টি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। তাহলে তার মানে কি বলতে চাইছে? একটা বাস্তব আর একটা অবাস্তব। দেখো দুটো বীজ কখনো একটা বাস্তব, একটা অবাস্তব হয় না। হয় দুটো অবাস্তব হবে নাহলে দুটো আ বাস্তব হবে, ঠিক আছে? তার মানে ২ এর দাগে যেটা বলছে সেটা হচ্ছে একদম মিথ্যে, ঠিক আছে? ৩ এর দাগে যেটা বলছে দেখো ৩ এর দাগেরটা যে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো বৃত্তগুলো সর্বসম কিন্তু হবে না। কি বলছে? কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে, ঠিক আছে? বৃত্তগুলি অবশ্যই সর্বসম হয় বলেছে। তাহলে দেখো যদি আমি এরমভাবে অঙ্কন করি, মনে করো এই একটা বৃত্ত আছে আমার কাছে, আর ধরো মনে করো এই বড় একটা বৃত্ত আছে, ঠিক আছে? এবার আমায় কি বলছে যে এর ক্ষেত্রে মানে অর্ধবৃত্তস্থ কোণটা কি বলেছে? যে কোণের মান সমান, অর্ধবৃত্তস্থ কোণের মান দুজনের সমান। অর্ধবৃত্তস্থ কোণের মান যদি সমান হয়, ধরো আমি সাপোজ বলছি যে অর্ধবৃত্তস্থ কোণ কেমন হবে? না কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি সর্বসম হবে। তাহলে এই হচ্ছে ধরো মনে করো এর অর্ধবৃত্তস্থ কোণ এরকম আছে, ঠিক আছে? ১ মিনিট। এর অর্ধবৃত্তস্থ কোণটা ধরো মনে করো এরকম আছে, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ এটা, ঠিক আছে? এই যে অর্ধবৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, যদি এভাবে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো মনে করো এভাবে এঁকে দাও। এই যে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা, ঠিক আছে? সিমিলারলি এখানে অর্ধবৃত্তস্থ কোণটা আমি আঁকলাম কিন্তু দুজনের মান সমান বলেছে, ঠিক আছে? এই মানটা সমান। এরা কি সর্বসম হবে? সর্বসম হবে না, ঠিক আছে? চলে আসবো দেখো ৫ এর দাগে ৪ এর দাগের কোশ্চেনে। ৪ এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তার ভূমিকে যেকোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। দেখো এটাও কিন্তু ভুল, স্পর্শ করতে পারে না। ছবিটা যদি আঁকি পরিষ্কার তোমরা বুঝতে পারবে ছবিটা আঁকলে। যে ধরো লম্ব বৃত্তাকার শঙ্কুর কথা বলা হচ্ছে, তাহলে শঙ্কু, ঠিক আছে? তাহলে শঙ্কুর ছবি কেমন হয়? এরকম ধরনের, ঠিক আছে? এবার এই শঙ্কুর কথা যদি আমরা বলি তাহলে আমরা কি দেখতে পাবো? যে এখানে যদি আমরা কোনো লম্ব টানি, ঠিক আছে? এখানে আমরা কি টানছি? লম্ব টানছি একদম শীর্ষবিন্দু থেকে। তাহলে এখান থেকে যদি আমরা লম্ব টানি, সেই লম্বটা কি হবে? একটা নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করবে, ঠিক আছে? একদম এই মিডলটাতেই হবে, ঠিক আছে? তার মানে যেকোনো বিন্দুতে হবে না। তার মানে এটা রং হয়ে গেল।
পরে চলে আসবো পরের দাগের কোশ্চেনে, অর্থাৎ 5-এর দাগে। বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণ থিটা, নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্যের চাইতে বড় হলে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। তাহলে 30 ডিগ্রি হতে পারে না বলেছে। দেখো লম্ব আর ভূমি বলেছে তো, তাহলে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? দেখো সমকোণী ত্রিভুজ যদি আমি একটা অঙ্কন করি তাহলে কেমনভাবে আসবে ছবিটা দেখো। দেখো এই মনে করো সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এই মনে করো একটা সমকোণী ত্রিভুজ। এবারে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঘটনা কি ঘটছে দেখো। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবারে যদি আমি দেখি যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে লম্ব আর এটা কি অতিভুজ, ঠিক আছে? এবারে কি বলেছে, লম্বের দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্যের চাইতে বড়। দেখো বড় দেখাচ্ছে। তাহলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। এই থিটার মান দেখো, এটা যদি আমি থিটা ধরি, ঠিক আছে? এটা সাপোজ একবার থিটা ধরলাম। তাহলে দেখো ট্যান থিটা সমান কত বেরোবে? না ট্যান লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব বাই কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে, ঠিক আছে? লম্ব বাই ভূমি যদি হয়ে যায় 30 ডিগ্রি হতে পারে না বলেছে। কারণ দেখো লম্বর মান তো বেশি আর ভূমির মান তো কম। তার মানে এর মানটা 1 এর চাইতে কি হবে? বড় হবে। এবারে দেখো ট্যান যে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত হয়? না 1 হয়, গ্রেটার দেন ইজিক্যাল টু 1। এবারে দেখো ট্যান যদি আমরা 30 ডিগ্রির কথা বলি সেটা হচ্ছে 1/√3 হয়। তার মানে 1/√3 মানে কি? এদিকে এসে ভ্যালুগুলো কি হচ্ছে? কমে যাচ্ছে, ঠিক আছে? মানে এই ভ্যালুটা 1 এর চাইতে কম। এবার যদি দেখো ট্যান 60 ডিগ্রি ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে শুধু √3, এই ভ্যালুটা 1 এর চাইতে বেশি। তার মানে 30 ডিগ্রি তো হতে পারে না, ঠিক আছে? সিমিলারলি এটা যখন ধরবো তখন কট ধরতে হবে, সেম কেস হবে, ঠিক আছে? তার মানে এটা তোমার কি হচ্ছে? যে সঠিক হচ্ছে একদম, ঠিক আছে? আর 6 দাগে বলছে রাশিবিজ্ঞানে এফআই সমান এন। এন মানে কি? পর্যবেক্ষণ সংখ্যা। আর ওটাই হচ্ছে এফআই বা পরিসংখ্যার মোট পরিসংখ্যার সামেশন অফ পরিসংখ্যার সঙ্গে সমান হয়। তার মানে এটাও তোমার কি হবে? সঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো ২ এর দাগে ২ নম্বরের কোশ্চেনগুলো। দেখো ২ নম্বরের কোশ্চেনে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ১০,০০০ টাকা ধার নেওয়ার ২.৫ বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? দেখো ২.৫ বছর আছে, ২.৫ বছর আছে, ২.৫ বছরের চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করতে পারবো? না প্রথমে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব আর হাফ যেটা বছর আছে তার জন্য আমরা সরল সুদ বের করব। তার মানে দেখো ফর্মুলা কি হয়? না P × 1 + R/100 টু দি পাওয়ার হচ্ছে n হয়, ঠিক আছে? P এর ভ্যালু কত? না হচ্ছে ১০,০০০ টাকা, তাহলে ১০,০০০, ঠিক আছে? ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু তো 10, তার মানে 10/100 টু দি পাওয়ার কত লিখবো? 2 লিখবো, কারণ 2 বছরের জন্য বের করব। একটা 0 একটা 0 ক্যান্সেল আউট হবে। তার মানে কত লিখতে পারবো? 10,000, ঠিক আছে? ইন্টু কত লিখতে পারবো? না 1, ঠিক আছে? ১০ আর ১ যোগ করলে ১১ হয়ে যাবে, দুবার বসবে, তার মানে 11/10 গুণিতক কত লিখবো? 11/10। এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিলাম। 11 11 কত হয়? ১২১, তাহলে 1 2 1 আর হচ্ছে একটা 0 বসবে, ঠিক আছে? 1 2 1, সরি, দুটো 0 বসবে, তাহলে এত টাকা। এবার এর আবার কি করব? হাফ বছরের সরল সুদ বের করব। তার মানে 12100 ইন্টু আর এর মান তো 10 আর সময়টা কত? হাফ, ডিভাইডেড বাই কত হবে? না হচ্ছে 100, ঠিক আছে? 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম। এটা কাটলে ২ ৫ এ ১০, তাহলে গুণ যদি করে দেই দেখো ৫ একে ৫, ৫ ২ ১০ এর শূন্য হাতে ১, ৫ একে ৫ আর একে ৬, ৬০৫। তাহলে মোট টাকা কত বেরোচ্ছে? না এদিকে হচ্ছে 12100 আর এদিকে হচ্ছে 605, যোগ যদি করে দিই আমি কত বেরোবে? ৫ 0 7 আর ১, তাহলে ১২৭৫০ টাকা হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ১ এর দাগের অঙ্কটা হয়ে গেল। ২ এর দাগে চলে আসো, কি বলছে? বলছে যে রাম ও রহিম, ঠিক আছে? ৫,০০০ টাকা ও ২,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার ৬ মাস পরে রাম এত টাকা তুলে নিল এবং রহিম এত টাকা লগ্নি করলো। বছরের শেষে রামের লভ্যাংশ ৮০০ টাকা হলে মোট লাভ কত? তাহলে কে, কে আছে খেয়াল করো। দেখো রাম আছে আর কে আছে? না রহিম আছে, ঠিক আছে? এবার রাম আর রহিমের গল্প যদি হয় এখানে, তাহলে খেয়াল করো, দেখো রাম ৫,০০০ টাকা প্রথমে দিয়েছিল। তাহলে ৫,০০০ গুণিতক ক মাস খেটেছে? দেখো ৬ মাস পরে সে কি করেছে? রাম হচ্ছে ৩,০০০ টাকা তুলেছে। তার মানে ৬ মাস খেটেছে প্লাস ৩,০০০ টাকা যদি তুলে নেয় তার মানে এখন ২,০০০ টাকা আছে। সেই ২,০০০ টাকা বাকি ৬ মাস খেটেছে, ঠিক আছে? এবার রহিমের ক্ষেত্রে দেখো সে ২,০০০ টাকা দিয়েছিল। তাহলে ২,০০০ টাকা, ঠিক আছে? সেটা ক মাস কেটেছে? ৬ মাস প্লাস ৬ মাস পরে সে ৩,০০০ টাকা মানে দিয়েছে। তার মানে ৫,০০০ হয়ে গেছে। তাহলে ৫,০০০ ইস্টু কত হবে? ৬। তার মানে দেখো ৬ ৫ এ এটা ৩০,০০০, ঠিক আছে? প্লাস ৬ দুগুণে
12,000। তার মানে কত দাঁড়িয়ে গেল? এটা 42,000 হয়ে গেল, ঠিক আছে? সিমিলারলি দেখো 6 দুগুণে 12,000 যুক্ত 6 পাঁচে হচ্ছে 30,000। তার মানে এটাও কত দাঁড়িয়ে গেল? এটাও 42,000 দাঁড়িয়ে গেল। তার মানে এদের যে আনুপাতিক মূলধনের যে অনুপাত সেটা হচ্ছে 1:1। এবারে রামের লাভ্যাংশ কত বলেছে? 800 টাকা। তাহলে রামের লাভ যদি এই একের ভ্যালু দেওয়া আছে 800 টাকা, তার মানে রহিমের লাভও কত হবে? না 800 টাকা হবে। তাহলে টোটাল যে লাভ্যাংশটা হবে সেটা কত হবে? 800 আর 800 যোগ করলে 1600 টাকা। তার মানে উত্তর কত হয়ে যাবে? 1600 টাকা হচ্ছে উত্তর তোমার হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 3 দাগের কোশ্চেনে কি বলছে? 3 দাগের কোশ্চেন বলছে A:B সমানুপাত C:D হলে দেখাও যে এত, ঠিক আছে? তো প্রথম কথা 3 দাগেরটা যদি আমরা করি, দেখো কি দেওয়া আছে আমাকে? না A অনুপাত B সমানুপাত হচ্ছে C অনুপাত D, ঠিক আছে? সমানুপাত কি দেওয়া আছে? C অনুপাত D। তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো বা দিয়ে A/B সমান হচ্ছে C/D সমান আমি কে ধরে নিলাম। তার মানে A সমান কত বেরোবে? B কে, আর C সমান কত বেরোবে? D কে, ঠিক আছে? এবারে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, না লেফট হ্যান্ড সাইডে আমাকে দেওয়া আছে A-B/B। তার মানে এটাকে লিখতে পারি A-B ডিভাইডেড বাই B। এবার যদি ভ্যালু বের করি, এর মান তো B কে মাইনাস কত? B, আর নিচে হচ্ছে B আছে। তাহলে বিটা যদি কমন নেই তাহলে K-1 বাই কত হবে? B। B ক্যান্সেল আউট হলে বেরোবে কত? K-1। নেক্সট দেখো এধারে কত আছে? রাইট হ্যান্ড সাইডে C-D/D। তাহলে C-D বাই কত লিখতে পারি? D। C এর ভ্যালু কত? না D কে। তাহলে DK-D ডিভাইডেড বাই D। D কমন নিলে ভেতরে থাকবে K-1 বাই D থাকবে। D ক্যান্সেল আউট হলে K-1 থাকবে। দেখো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? চলে আসবো দেখো পরের কোশ্চেন, অর্থাৎ 4 দাগের। 4 দাগের কোশ্চেন কি বলছে? 4 দাগে বলছে যে যদি এত হয় আলফা কিউ প্লাস বিটা কিউ সমান এত হয়, দেখাই যে এত দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে দেখো এই তো সমীকরণটা আমাকে দেওয়া আছে। আমাকে দেওয়া আছে ax², ঠিক আছে? ax² মাইনাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এটাকে দেখো এভাবে যদি লিখি তাহলে x² মাইনাস এ দিয়ে ভাগ করে দিচ্ছি উভয় পাশে, b/ax প্লাস c/a ইজিক্যাল টু 0। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমাদের জেনারেলাইজ যে ইকুয়েশনটা হয় সেটা কত? না x² মাইনাস হচ্ছে আলফা মাইনাস বিটা, সরি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইজিক্যাল টু 0। এই দুটো সমীকরণকে যদি তুলনা করি তাহলে আমি কি দেখতে পাবো? যে আলফা প্লাস বিটার জায়গায় কত বসে আছে? না আলফা প্লাস বিটার জায়গায় বসে আছে b/a, ঠিক আছে? আর আলফা বিটার জায়গায় কত বসে আছে? না c/a। এবার আমাকে আলফা কিউব প্লাস বিটা কিউব বের করতে হবে। তার জন্য আমি কি করব? যে আমি যদি এভাবে লিখি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা স্কোয়ার করবো, তার মানে b/a এরও কি হয়ে যাবে? হোল স্কোয়ার। এটা যদি ভেঙে ফেলি দেখো a² প্লাস 2ab প্লাস b² ইজিক্যাল টু কত বেরোবে? না b²/a², ঠিক আছে? এবার এখান থেকে যদি ক্যালকুলেশনটা করি, এখান থেকে যদি এখানে ক্যালকুলেশনটা করি, দেখো তাহলে আলফা স্কোয়ার থাকলো আর প্লাস বিটার স্কোয়ার আমি রেখে দিলাম, ঠিক আছে? এবারে কত আছে? b²/a², তাহলে b²/a² প্লাস 2 আলফা বিটা, এবারে এলে মাইনাস হয়ে যাবে 2 আলফা বিটার ভ্যালু কত? c/a, তার মানে c/a, ঠিক আছে? এবারে দেখো যদি ক্যালকুলেশন করি, দেখো এ তো আমার হচ্ছে এলসিএম আসবে, ঠিক আছে? এ হচ্ছে আমার কি চলে এলো? এলসিএম, ঠিক আছে? স্কোয়ার এলসিএম চলে আসবে। তাহলে উপরে কত হবে? b² মাইনাস 2ca। এবার আমার ভ্যালু কি বের করতে বলেছে? আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব ইজিক্যাল টু ফর্মুলা যদি আমরা লিখি a কিউব প্লাস বি কিউবের কত হয়? না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b², ঠিক আছে? এবার যদি ভ্যালুগুলো বসে আলফা প্লাস বিটার ভ্যালু কত? না হচ্ছে b/a, তাহলে b/a গুণিতক আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত? না এটা। তাহলে b² মাইনাস 2ca ডিভাইডেড বাই কত? না a² প্লাস মাইনাস আলফা বিটা আছে, তার মানে মাইনাস আলফা বিটার ভ্যালু কত? না c/ হচ্ছে a, ঠিক আছে? তার মানে দেখো b/a থাকলো, এটার এলসিএম কত হবে? a²। তার মানে উপরে কত হচ্ছে? b² মাইনাস 2ca মাইনাস কত? ca, ঠিক আছে? তার মানে দেখো বিটা যদি ভিতরে গুণ করি, বি আর b² মিলে কত হবে? b³ মাইনাস 2ca মাইনাস 3ca আর b গুণ করলে 3abc ডিভাইডেড বাই a আর a² গুণ করলে a³ দেখো প্রমাণিত হয়ে গেছে। তার মানে এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে?
নেক্সট দেখো চলে আসবো ৫ এর দাগের কোশ্চেনে। কি বলছে দেখো? যে ৬০ ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী। ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধের পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে? প্রথম কথা দেখো ৬০ ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু কি বলেছে? তার পরিকেন্দ্রগামী। তাহলে ত্রিভুজটা যদি আমি আঁকি কেমনভাবে ত্রিভুজ দাঁড়াবে? এই ধরো, ঠিক আছে? তার মানে এখানে যদি আমি ত্রিভুজটা অঙ্কন করি, ত্রিভুজটা কেমনভাবে আসবে? না এর বাইরে ত্রিভুজ থাকবে, ঠিক আছে? এর বাইরে যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজটা ধরো মনে করো এইরকম একটা সাইজের আসবে, ঠিক আছে? এই ধরো মনে করো এই পরিকেন্দ্র হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? এই যে, ঠিক আছে? এবারে কি বলছে যে এই যে বাহুটা এটা পরিকেন্দ্রগামী, মানে এইখানে তার কেন্দ্র O রয়েছে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা কত বলা হয়েছে? ৬০ ডিগ্রি বলে দিয়েছে। এটা 90 ডিগ্রি, বুঝতে পারছো? এবারে বলছে ত্রিভুজের অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধের পরিব্যাসার্ধ শীর্ষবিন্দুগামী। তার মানে এখান থেকে যদি আমি বৃত্ত মানে ব্যাসার্ধ টানি তাহলে এই হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা ব্যাসার্ধ থাকবে। আরেকটা ব্যাসার্ধ তুমি এখানেই পাচ্ছ, ঠিক আছে? অসুবিধা নেই। তার মানে আরেকটা ব্যাসার্ধ এখান থেকে এই বরাবর আসবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাসার্ধ। এবারে বলছে তারা পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, তার মানে তোমাকে এই কোণটা তোমাকে জানতে চাইছে, ঠিক আছে? এবারে এই কোণটা বের করব কি করে? প্রথম কথা, এটা যদি ৬০ ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এটা কত ডিগ্রি? না এটা ৯০ ডিগ্রি, ঠিক আছে? এটা কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি? ৩০ ডিগ্রি, ঠিক আছে? এটা কত ডিগ্রি হবে? ৩০ ডিগ্রি। এবার এই যে এখান থেকে যে অ্যাঙ্গেলটা টানবো সেটা কি হবে? সেটা হচ্ছে স তোমার এটা যদি ৩০ ডিগ্রি হয়, ঠিক আছে? এটা ৩০ ডিগ্রি হলে প্রথম কথা দেখো, বা এভাবেও করতে পারো। দেখো আমরা একটা সেই সূত্র পড়েছিলাম, উপপাদ্য পড়েছিলাম যে একটা ত্রিভুজের এই যে এইরকমভাবে পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ যা হবে পরিধিস্থ কোণ তার অর্ধেক হয়। এটা ১৮০ ডিগ্রি মানে এটা কত ডিগ্রি? ৯০ ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে ৯০ ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আমরা দেখো তাহলে কিভাবে কোণের মানটা বের করতে পারবো? যে তারা পরিকেন্দ্রে যে কোণটা তৈরি করবে। পরিকেন্দ্র মানে এইখানটা যে কোণটা তৈরি করছে সেটা জানতে চাইছে আমাকে। তাহলে সেটা কিভাবে বের করব? না দেখো এটা তোমার হচ্ছে ৬০ ডিগ্রি হচ্ছে। আর এটা কত ডিগ্রি হচ্ছে? না ৩০ ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? ৩০ ডিগ্রি হচ্ছে। তার মানে এটা যদি ৩০ ডিগ্রি হয়ে যায়, এই যে অ্যাঙ্গেলটা এই সাইডের যে অ্যাঙ্গেলটা সেটা কত ডিগ্রি বেরোবে? না দেখো সেটা যেটা বেরোবে দেখো এটাও কত ডিগ্রি হয়ে যাবে? না এটাও তোমার ৩০ ডিগ্রি হয়ে যাবে। কারণ দেখো এই যে বাহুটা এটাও ব্যাসার্ধ আর এই বাহুটাও ব্যাসার্ধ। তার মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে। তাহলে ৩০ হয়ে গেল। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ হয়। তার মানে এর ভ্যালুটা কত ডিগ্রি বেরোবে? না ১৮০ ডিগ্রি মাইনাস অফ ৩০ যোগ করলে কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তার মানে কত ডিগ্রি বেরিয়ে যাবে? ১২০ ডিগ্রি। তাহলে ১২০ ডিগ্রি তোমার কি হয়ে যাবে? না উত্তর হয়ে যাবে। ঠিক আছে? চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 6। এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো। যেখানে এ গ্রেটার দেন কি বলা হয়েছে? বি বলা হয়েছে। তাহলে এ গ্রেটার দেন বি বলা হয়েছে। তাহলে এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমি একটা অঙ্কন করি তাহলে কেমনভাবে হবে? না এই ধরো মনে করো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে খেয়াল করো যে আমায় কি বলা আছে? বলা আছে আমাকে যে একটা বাহু এ আর একটা বাহু বি। তাহলে এ গ্রেটার দেন বি বলেছে, ঠিক আছে? তাহলে এ গ্রেটার দেন বি যদি বলে তাহলে কিভাবে বের করতে পারবো? না প্রথম কথা দেখো যে আমি যদি এটা এ ধরি আর এটা যদি বি ধরি, ঠিক আছে? তার মানে এ আর বি, তাহলে একটা বাহু কত বেরোলো? একটা বাহু এ আর একটা বাহু বি। আর এই বাহুটা কি করে বের করতে পারবো? √a² প্লাস হচ্ছে কি লিখতে পারবো? b²। দেখো এভাবে কিন্তু প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে? দেখবে তোমাদের বইতে উত্তর একটা অন্য দেওয়া আছে, কিন্তু আমি এভাবে প্রকাশ করতে পারি। বইতে যে উত্তরটা দেওয়া আছে সেটা বলি। সেটা হচ্ছে এভাবে। কিভাবে? না a² প্লাস b² এর যদি আমি সূত্রটা লিখি, সূত্রটা কিভাবে আসবে? না এইটা তার যদি আমি হোল স্কোয়ার লিখি, এটাকে এভাবে লেখা যেতে পারে a² মাইনাস b² তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4a² b²। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? তোমাকে ভেঙে দেখালে বুঝতে পারবে কোত্থেকে এসছে ফর্মুলাটা। যদি আমি একটু ভেঙে দেখাই এই ফর্মুলাটা এখানে। দেখো এখানে কি আছে? a² প্লাস b² তার হোল স্কোয়ার, মানে এটাকে লিখতে পারবো a⁴ প্লাস 2a² b² প্লাস হচ্ছে b⁴। এটা লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডটাকে যদি ভাঙো তাহলে a² মাইনাস কত হবে? না 2a² b² প্লাস হচ্ছে b⁴, ঠিক আছে?
প্লাস কত হবে 4 স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখান থেকে এটা বাদ গেলে এই জিনিসটা রিটার্ন করবে। তার মানে এটা হচ্ছে তোমার কি না অতিভুজ, ঠিক আছে? ওটা কি অতিভুজ, এটা হচ্ছে তোমার কি লম্ব, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে? তাহলে এভাবেও কিন্তু প্রকাশ করা সম্ভব, ঠিক আছে? তবে এভাবে করলেও কোনো দোষ নেই, এটাও তোমার হচ্ছে সঠিক হবে, ঠিক আছে? চলে আসবো দেখো 8 দাগের 7 দাগের কোশ্চেন। 7 কোশ্চেন কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। পি এ বি কোণের মান 80 ডিগ্রি দেওয়া আছে, তাহলে পি সি ডি এর বৃত্তীয় মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো ছবিটা যদি আমরা এখানে আঁকি তাহলে ছবিটা কেমনভাবে আসবে, ছবিটা হচ্ছে এরমভাবে আসবে। দেখো দুটো ত্রিভুজ আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ধরো মনে করো এই একটা ত্রিভুজ আছে এখানে, ঠিক আছে? আর হচ্ছে এখানে ধরো মনে করো আরেকটা ত্রিভুজ আছে, ঠিক আছে? আরেকটা ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে এই দুটো ত্রিভুজ কি করেছে, 1 মিনিট, এই দুটো ত্রিভুজ কি করেছে যে পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, ছবিটা আমি এঁকে নিই। তাহলে এই মনে করো হচ্ছে আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? এবারে দেখো এই ত্রিভুজ দুটো স্পর্শ করেছে মনে করো, ঠিক আছে? এবারে যেটা আমাদেরকে বলছে যে এই বিন্দুগুলো কোনগুলো, না একটা হচ্ছে পি বিন্দু আর একটা কিউ বিন্দু, ঠিক আছে? এবারে বলছে দেখো যে পি কিউ বিন্দুগামী দুটি সরল রেখা যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুগামী যদি সরল রেখা আমি একটা আঁকি, সেই সরল রেখাটা কেমন আসবে, না এরকম আসবে, ঠিক আছে? ঠিক আছে, এরকম একটা সরল রেখা আসবে, ঠিক আছে? আর এর নিচে যদি আমি একটা সরল রেখা আঁকি, সেই সরল রেখাটা মনে করো এরকম একটা সরল রেখা আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কি বলেছে, নামগুলো আমাকে কি বলেছে, নামগুলো বলেছে আমাকে যে এটাকে এ আর হচ্ছে বি বিন্দুতে, এটাকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এবার আমাকে বলছে পি এ বি কোণের মান 80 ডিগ্রি। পি এ বি কোণ মানে কোনটা, এই কোণটা, ঠিক আছে? তাহলে এইটাকে আমি যোগ করে দেই, ঠিক আছে? এটা হচ্ছে আমার পি এ বি কোণ। এইটা আমাকে বলেছে কত ডিগ্রি, না এটা আমাকে বলে দিয়েছে যে এটা আমার 80 ডিগ্রি, ঠিক আছে? তাহলে পি সি ডি কোণের মান কত, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমার কাছে জানতে চাইছে। দেখো এই দুটো অংশ যদি আমি যোগ করে দিই, এইভাবে যোগ করে দিলাম মনে করো, ঠিক আছে? যোগ করে দিলে দেখো যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ পি এ বি কিউ, তাহলে বিপরীত কোণগুলো কি হবে, সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে এটা যদি 80 ডিগ্রি হয়ে যায়, এখানে যে আমি এই অ্যাঙ্গেলটা পাবো সেটা কত ডিগ্রি হয়ে যাবে, না সেটা 100 ডিগ্রি হবে। এটা যেহেতু স্ট্রেট লাইন, তাহলে এটা 100 হলে এই ধারের যে কোণটা পাবো সেটা কত ডিগ্রি হবে, না সেটা 80 ডিগ্রি হবে। আর এটা যদি 80 ডিগ্রি হয়, এই বিপরীত ধারের কোণটা কত ডিগ্রি হবে, না হচ্ছে 100 ডিগ্রি হয়ে যাবে। এবার বৃত্তীয় মান বের করতে বলেছে। আমরা জানি 180 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান হয়। তার মানে 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 রেডিয়ান। আর 100 ডিগ্রি সমান কত বেরোবে, না পাই বাই হচ্ছে 180 ইন্টু কত হয়ে যাবে 100, ঠিক আছে? 0 0 কেটে দাও, দেখো 2 9 18, 2 5 10, তার মানে অ্যান্সার কত বেরোবে 5 পাই বাই হচ্ছে 9, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর কত, না হচ্ছে 5 পাই বাই 9 হচ্ছে তোমার সঠিক উত্তর। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে যে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ। দেখো শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, এটা আমরা 8 দাগের অঙ্ক করছি, ঠিক আছে? শঙ্কুর উচ্চতা আর হচ্ছে কিসের অনুপাত দেওয়া আছে, না হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? উচ্চতা আর ব্যাসার্ধ কত দেওয়া আছে, না 2:1। আমি ধরে নিচ্ছি আমি যে উচ্চতাটা 2x একক আর ব্যাসার্ধটা কত, না x একক, ঠিক আছে? এবারে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, না পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? পার্শ্বতলের যে ক্ষেত্রফল হয় সেটা কত হয়, না পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু এল। তাহলে পাই ইন্টু আর এর মান কত, না হচ্ছে এক্স, ঠিক আছে? দেখো এলটা কিন্তু আমি জানি না, মানে তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। 2x এর স্কোয়ার করলে কত আসবে, 4x স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তার মানে রুট ওভার 5x এর স্কোয়ার। তার মানে রুট ওভার 5x লিখতে পারি। তার মানে রুট ওভার 5 ইন্টু এক্স বর্গ একক হয়ে যাবে। তার মানে দেখো পাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 5 বর্গ একক। আর কি বলেছে, ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির যদি আমরা ক্ষেত্রফল বের করি, ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার হয়। তার মানে পাই
ইন্টু ব্যাসার্ধ কত এক্স, তার মানে তার এক্স স্কোয়ার, পাই এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে যদি দেখো যে এইটা এর কত গুণ, না √5 এক্সট্রা আছে দেখতে পাচ্ছ, তার মানে √5 তোমার উত্তর হয়ে যাবে, √5 গুণ। ঠিক আছে, 9 দাগের কোশ্চেনে চলে আসি। 9 দাগের কোশ্চেন কি বলছে? বলছে যে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তঘনকাকার বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, আচ্ছা, একই উচ্চতা দেওয়া আছে কার কার, আয়তঘনক আর ঘনকের। এবার আয়তঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ কত, 7, উচ্চতার হচ্ছে 7 গুণ আর 3 গুণ। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বাক্স আয়তঘনকের মধ্যে রাখা যাবে? ঠিক আছে, তাহলে কতগুলো বাক্স রাখা যাবে আমাকে হিসেব করতে হবে। প্রথম কথা, দুজনের হাইট যেটা বলেছে, অর্থাৎ উচ্চতা যেটা বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে, ইকুয়াল বলা হয়েছে দুজনের ক্ষেত্রে। ঠিক আছে, আর দৈর্ঘ্যটা কত, 7 গুণ, আর উচ্চতা কত, 3 গুণ। তার মানে যেটা রাখা যাবে সেটা হচ্ছে 7 আর 3-এর কি করতে হবে, এলসিএম বের করতে হবে। তার মানে 7 3-এ কত বেরোবে, 21। তাহলে উত্তর কত হয়ে যাবে, 21টি। ঠিক আছে, তাহলে 21টি হচ্ছে রাখা সম্ভব। ঠিক আছে, বা এটাকে এভাবেও করতে পারো, এভাবে যদি না করতে চাও তাহলে এভাবে করতে পারো। দেখো, আমি মনে করছি যে দুজনে আয়তনটা তো সমান হবে। আয়তঘনকের যদি আমি আয়তন আমি ধরে নিই, ঠিক আছে, ওইভাবে না করে আয়তঘনকের আয়তন যদি বের করতে চাও, ওইভাবে না করে এইভাবেই করবে। 7 × 3 সমান কত হবে, 21। এটাই হচ্ছে সবথেকে ইজি পদ্ধতি হবে। ঠিক আছে, এলসিএম বের করে নেবে, ইজি হয়ে যাবে। চলে আসবো দেখো পরের কোশ্চেন, অর্থাৎ 10-এর দাগে বলেছে এ সমান বি সাইন থিটা প্লাস কস থিটা, সি সমান ডি সাইন থিটা মাইনাস কস থিটা, এ ও সি এর থিটা বর্জিত সম্পর্কটি বের করো। তাহলে এ সমান আমায় কত বলেছে, সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা। ঠিক আছে, আর এ আচ্ছা ইন্টু বি ছিল গো, তার মানে এটা আরেকবার লিখে নিই, ইন্টু এখানে বি লিখে দেওয়া অসুবিধা নেই। ঠিক আছে, আর সি সমান কত বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইন্টু কত বলেছে, ডি। তাহলে আমাকে থিটা বর্জিত কি বের করতে হবে, মান বের করতে হবে। ঠিক আছে, কি করে বের করতে পারবো, দেখো এখান থেকে এ বাই বি বের করে নাও। তাহলে এ বাই বি যদি আমি বের করি কি পাবো, না সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা পাবো। ঠিক আছে, এখান থেকে তুমি সি বাই ডি বের করো, কি পাবো, সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা। ঠিক আছে, এবার এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যেটা আছে, এটাকে বর্গ করে যোগ করে দাও। বর্গ করলে কি আসবে, না এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস কত আসবে, সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু, এটা যদি স্কোয়ার করো তার মানে সাইন থিটা প্লাস কস থিটার কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস অফ কত আসবে, না সাইন থিটা মাইনাস কস থিটা, তার কি চলে আসবে, হোল স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এবারে দেখো এটা যদি সূত্রে ভাগি কি আসবে, না সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, প্লাস কি আসবে, কস স্কোয়ার থিটা। এটা যদি সূত্রে ভাঙো তাহলে দেখো প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কি আসবে, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার যদি খেয়াল করো দেখো প্লাস 2 সাইন থিটা কস থিটা আর মাইনাস 2 সাইন থিটা কস থিটা কাটবে। এবারে দেখো যদি আমি এখানে করি, সাইন স্কোয়ার থিটা দুটো আছে, কস স্কোয়ার থিটা দুটো আছে, দুইটাকে যদি বাইরে কমন নিয়ে নেই, ভেতরে কত থাকবে, না সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। এর ভ্যালু কত হয়, 1 হয়, তার মানে কত বেরিয়ে যাবে, 2। তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান কত বেরোবে, 2 বেরিয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের দাগে, অর্থাৎ এক্সআই এর দাগের কোশ্চেন। দেখো এক্সআই এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে এটা হচ্ছে এক্স এর দাগে হলো, বলছে যে কোনো দুটি সূক্ষ্ম কোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য আর হচ্ছে উন্নতি কোণের সঙ্গে কি রয়েছে, বিপরীত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, প্রথম কথা দেখো সূর্যের উন্নতি কোণ যদি আমরা বলি, মনে করলাম যে আমার কাছে এরকম একটা দণ্ড আছে। ঠিক আছে, এই দণ্ড যদি থাকে, এবার এইখানে ধরো সূর্য আছে। ঠিক আছে, তাহলে তার ছায়া একটা পড়বে, এখানে একটা ছায়া পড়বে, মনে করো এই হচ্ছে এখানে একটা ছায়া পড়ছে, এটাই সূর্যের উন্নতি কোণ। ঠিক আছে, এবারে ধরো আমি সাপোজ বলছি যে মনে করলাম যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, প্রথম ক্ষেত্রে θ1 এর মানটা আমি 30 ডিগ্রি ধরে নিলাম। ঠিক আছে, আর এটা ধরো আমি কথায় বলছি 4 একক ধরলাম। ঠিক আছে, তার মানে এই যে ছায়ার দৈর্ঘ্যটা কত বেরোবে, না দেখো ট্যান বসাতে হবে, মানে অ্যাকচুয়ালি যদি আমি এভাবে করি যে লম্ব ধরে নেই। ঠিক আছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য প্রথমের ক্ষেত্রে কত বেরোবে, না ছায়া ইজিক্যাল টু কত বেরোবে, না বা এভাবে করো না, এ বি সি করে নাও। ঠিক আছে, এ বি সি করে নিলে সব থেকে ভালো বোঝাতে সুবিধা হবে। তাহলে দেখো ছায়ার দৈর্ঘ্য যদি আমি বের করি এখানে,
দেখো ছায়া কোনটা? বিসি। তার মানে লম্ব বাই ভূমি করে দাও, বা ভূমি বাই হচ্ছে তুমি যেটা খুশি করতে পারো। তাহলে ভূমি বাই লম্ব করে দাও। তার মানে বিসি বাই হচ্ছে এবি। ভূমি বাই লম্ব মানে কি বসবে? কট 30 ডিগ্রি বসে যাবে। তার মানে বিসি সমান এবির ভ্যালু কত? 4। তাহলে 4 ইন্টু কট 30 ডিগ্রি মানে কত? না হচ্ছে শুধুমাত্র √3 হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বেরোলো। ঠিক আছে? সেকেন্ড যদি আমি ধরলাম যে θ2 এর যদি ভ্যালুটা আমি ধরি যে θ2 = 60 ডিগ্রি মনে করলাম। সেক্ষেত্রে দেখো যেটা আমার বিসি বেরোবে সেটা হচ্ছে কত বেরোবে? 4 ইন্টু কট কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তার মানে 4 ইন্টু কি হবে? 1/√3। দেখো এই ভ্যালুটা বেশি আর এই ভ্যালুটা কম। তার মানে থিটার মান যত বাড়ছে তত ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? বিপরীত সম্পর্ক রয়েছে। ঠিক আছে? চলে আসবো দেখো আমরা হচ্ছে ১২ দাগের কোশ্চেনে। ঠিক আছে? লাস্ট কোশ্চেন। বলছে কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এত মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করো। দেখো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানায় কি হবে? না দেখো আমি যদি এখানে খেয়াল করি দেখো এখানে কত আছে? ১৪.৫ এটাই তো নিম্ন শ্রেণী হয়। তার মানে 14.5 থেকে কত পর্যন্ত হবে? না দেখো রেফারেন্সটা কত? ৫। এটাতে ডিফারেন্স বসে। তার মানে 14.5 থেকে 19.5 এটা হচ্ছে শ্রেণী সীমানার ঘর। ঠিক আছে? পরিসংখ্যা কত হবে? না পরিসংখ্যা দেখো আমি দেখতে পাচ্ছি এটা নিচেরটা পরিসংখ্যা। তার মানে এটা কত হবে? ৮। আর ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্ষুদ্রতর সূচক কত হবে? দেখো ক্ষুদ্রতর সূচক কি করে পাবো? না প্রথম কথা দেখো এইখানে যে এই যে ১৬ টা দেওয়া আছে সেই ১৬ টা কোথায় থাকে? না এই ১৬ টা হচ্ছে ঠিক এই যে পরিসংখ্যা যেটা জানতে চাইছে ক্ষুদ্রতর সূচক ঠিক এর আগের ঘরে। ঠিক আছে? এই ঘরটা হচ্ছে ১৬ র ঘর। এই ১৬ র সঙ্গে এই যে পরিসংখ্যাটা দেখতে পাচ্ছ এটা যোগ করলে তবে এখানে লেখা যায়। ঠিক আছে? তার মানে ১৬ আর ৮ কত হবে? ২৪ হয়ে যাবে। তার মানে এই ঘরে কত দাঁড়িয়ে যাবে? ২৪। তাহলে এ পর্যন্ত তোমাদের সমস্ত কোয়েশ্চেন করানো হয়ে গেল। তাহলে ভিডিওটা যদি এরকম ভিডিও দেখতে চাও আরো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।